1000 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাটে কি 20 জন মানুষ থাকা সম্ভব? ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশানের কোলে করাইলে এতটুকু জায়গাতেই এত মানুষ দিব্যি দিন গুজরান করেন। জমির পরিমাণ 90 একর, বসবাস 80,000-এরও বেশি মানুষের, মাথাপিছু মাত্র 49 বর্গফুট। এর মধ্যেই থাকা, খাওয়া, বিশ্রাম, রান্নাবান্না, এর মধ্যেই পয় নিষ্কাশন। করাইল বস্তি, যেখানে চারদিকে টাকা ওড়ে, সুউচ্চ ভবনে ভর্তি, প্রতিটি রাস্তা অলিগলি, সেই ঢাকার গুলশানে লেকের বুকে এক খণ্ড জমি। সেখানেই বসবাস বহু সংখ্যক গরিব মানুষের। টাকার সমুদ্রে কোনো রকমে বেঁচে থাকার সংগ্রামে টিকে আছেন তারা। আভিজাত্যের পাশে এমন মানবেতর আয়োজন, এ যেন আলো ঝলমলে বাতির নিচে ঘুটঘুটে অন্ধকার। করাইল বস্তির দুটি অংশ, একটির পরিচিতি জামাই বাজার, অন্যটি বউবাজার। বউবাজারের আছে আবার 4টি ভাগ, ক, খ, গ ও ঘ। এছাড়াও বৃহত্তর করাইল বস্তির অধীনে রয়েছে বেলতলা বস্তি, টিএনটি বস্তি, বাইদার বস্তি, এরশাদনগর ও গোডাউন বস্তি। আছে পশ্চিমপাড়া, পূর্বপাড়া, দক্ষিণপাড়া ও উত্তরপাড়া। বর্জ্য দিয়ে জলাশয় ভরাট করে বাড়ানো হয় দখল, ফলে বস্তি এলাকাটি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে গুলশান লেকের দিকে। 1961 সালে পাকিস্তান আমলে জমিটি টেলিফোন বোর্ডের জন্য বরাদ্দ হয়। টেলিফোন বোর্ডের পরিচিতি সংক্ষেপে টিএনটি। 1990 সালে 90 একর জায়গা বরাদ্দ দেওয়া হয় গণপূর্ত বিভাগকে। তারা কাজ শুরু করলে জমির মূল মালিকরা মামলা করে টিএনটির বিরুদ্ধে। জমিটি তারা ব্যক্তি মালিকানায় ফেরত দেওয়ার দাবি জানায়। পরে গণপূর্তের থেকে জমিটি ফেরত নেয় টিএনটি। এখন করাইল বস্তির 3টি পক্ষ, টিএনটি, গণপূর্ত অধিদপ্তর, আছে সাবেক ব্যক্তিগত মালিকরা। 90 দশকে টিএনটির স্টাফ, গ্যাং লিডার আর ওয়ার্ড কমিশনাররা এসব জমির নানা অংশ দখল করে নিম্ন আয়ের দরিদ্র মানুষদের জমি বা ঘর ভাড়া দেওয়া শুরু করে। গড়ে উঠতে থাকে বস্তি। শুরুতে বস্তি ঘরগুলো কাঠ ও ঢেউটিন দিয়ে তৈরি করা হয়। এখনকার মতো এত ঘিঞ্জি ছিল না। প্রথম দিকে সেখানে ছিল কুমিল্লার বাসিন্দাদের আধিক্য। গড়ে ওঠে কুমিল্লা পট্টি। সময়ের সাথে সাথে বরিশাল, ভোলা, শেরপুর, বরগুনা, চাঁদপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফরিদপুর সহ অন্যান্য জেলা থেকেও লোকজন আসতে শুরু করে। করাইলে জমির মালিকানা খুবই জটিল। জমির দখল থাকলেও সবাই জানে যে কোনো সময় উচ্ছেদ হতে পারে। অনেকবার সে চেষ্টা হয়েছেও। এখানে জমি কেনা যায় না, তবে অর্থের বিনিময়ে একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা হয়। সেই জমির দখল নিয়ে ঘর তুলে ভাড়া দিয়ে আয় করে অনেকে। বর্তমানে লেকের ধারে 6 থেকে 7টি রুম পাওয়া যায় 6 লাখ টাকায়। বস্তির মাঝখানে হলে একই পরিমাণ অর্থে 3 থেকে 4টি রুম পাওয়া যায়। মধ্য করাইলের বাড়ি ভাড়া 3 থেকে 12,000। কয়েক রুমের বাসিন্দাদের জন্য একটি টয়লেট। সুযোগ সুবিধার তুলনা করলে ভাড়া কিন্তু বেশি। তারপরেও মানুষ এখানে থাকে দুটি কারণে। কেউ ভাবে সরকার কখনো জমিটি নিয়ে নিলে পুনর্বাসন করবে তাদের, তখন হয়তো সরকারি আবাসন মিলবে। আবার কেউ কাজ করে গুলশানে ধনীদের বাড়িতে কিংবা আশপাশের এলাকায়। এখান থেকে হেঁটে যাওয়া যায়, বেঁচে যায় যাতায়াতের খরচ আর সময়। সিনেমায় দক্ষিণ আমেরিকায়, ব্রাজিল, কলম্বিয়া সহ বিভিন্ন দেশে যে মাফিয়া চক্র ও গডফাদার গ্রুপ দেখানো হয়, করাইলেও রয়েছে তেমনই নানা গ্রুপ। তারা বস্তির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করে, প্রাণও হারায়। এসব দ্বন্দ্বে গত 1 দশকে অন্তত 10টি ঘটনা আছে। এই খুনোখুনির কারণেই গুলশানের দিকের ঘাটটি বন্ধ হয়েছিল 9 বছর আগে। তখন লেক পারাপারের ভাড়া ছিল 2 টাকা, এখন তা ঠেকেছে 10 টাকায়। যারা যাত্রী পারাপার করে তারা কেউ নৌকার মালিক নয়, বরং মালিকদের কাছ থেকে 500 থেকে 600 টাকা দিনে চুক্তিতে নৌকা ভাড়া করে চালান। করাইল কিন্তু পুরোপুরি দ্বীপ নয়। বনানী টিএনটি মাঠ থেকে যাতায়াতের রাস্তা আছে। গুলশানের দিকে আছে আরেকটি নৌকা ঘাট, মাঝে বন্ধ থাকলেও আবার সেটি চালু হয়েছে। করাইল বস্তিতে আছে মানুষের নানা সংগ্রামের গল্প। অনেকেই পড়াশোনা করছেন কলেজে, কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে। তারা স্বপ্ন দেখেন একদিন কঠিন এই জীবনের অবসান ঘটবে। বস্তিতে গড়ে উঠেছে শহীদ রুমি স্মৃতি পাঠাগার নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র, যাদের বইয়ের সংখ্যা 3,500-এরও বেশি। তারা বস্তির মানুষদের মধ্যে শিক্ষা ও সচেতনতা নিয়ে কাজ করে। দারুণ মজার এক ধরনের মিষ্টিও পাওয়া যায় করাইলে। 1.5 যুগ আগে পুরান ঢাকা থেকে এসে এই মিষ্টির দোকান খোলেন শচীন মল্লিক নামে একজন। সে দোকানে রসগোল্লা ও কালোজাম বিক্রি হয় 260 টাকা দরে, যা পুরো এলাকায় ব্যাপক জনপ্রিয়। নানা সময় এই ঘরগুলো আগুনে পুড়েছে। এসব আগুন নিয়ে আছে নানা ষড়যন্ত্র তথ্য। লোকে বলে গুলশানে এখন জমি পাওয়া যায় না। করাইলের মানুষদের উচ্ছেদ করতে পারলে এসব জমি হয়ে উঠবে স্বর্ণের টুকরো। কোনো মতে লিজ বা দখল নিতে পারলে আবাসিক কিংবা বাণিজ্যিক সবই চলবে হট কেকের মতো।